নমস্কার, কেমন আছেন সবাই? দারুণ অগ্নির্বাণের সঙ্গে আমরা কিন্তু প্রতিটা দিন কাটাচ্ছি, তাই না? আর সারাদিন এই দাবদাহে দারুণ অগ্নিবাণের আঘাতে আমরা জর্জরিত হইনি। আমরা এখনও আছি মাথা শির উঁচু করে, শির নত করিনি এই দারুণ অগ্নিবাণের কাছে। হ্যাঁ, সারাদিন ধরে পেশেন্ট দেখেছি। পেশেন্টরা যদি এই দাবদাহের মধ্যে আসতে পারে তাহলে আমরাও আছি, আমরা তো আছি। গতকালকের শোটা আবার মনে করে দিই আপনাদের, ওটা ফেসবুক এবং ইউটিউবে আছে। যাদের কাছে অ্যান্ড্রয়েড ফোন, যারা বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোনের গতকালকের ইউটিউবে যে অনুষ্ঠানটা ছিল সেটা তো রয়ে যায়, প্রতিদিনের জন্য রয়ে যায়। তো আপনারা অবশ্যই দেখে নেবেন, কারণ এই গরমের মধ্যে ঘরোয়া উপায় ভালো থাকার অনেক অনেক আমরা টিপস দিয়েছি, ভালো থাকা যায় ওগুলো। এই গরমের মধ্যে হয়তো অনেকের মাথায় আসছে না, কিন্তু আমরা জানতাম এই গরমের মধ্যে দই দিয়ে, টক দই দিয়ে, বেলের পানা, পাকা বেল দিয়ে, এটা যে পেটকে ভীষণভাবে শরীরকে ঠান্ডা করে, এটা আমরা জানতাম। কিন্তু এই গরমের সময় হয়তো কারোর মাথায় আসছে না। হ্যাঁ, তা এইরকম নিয়ে সিরিয়ালি অন্তত 10 থেকে 15 রকমের টিপস, যেগুলো একদম রিয়েল, কাজ করেই, শুধু মনে করিয়ে দিয়েছি। আপনারা জানতেন, সেগুলোকে আরেকবার রিমাইন্ডার দেওয়া হয়েছে। গতকালকের শোটা ভেরি ইম্পর্টেন্ট শো ছিল, আবার বলে দিচ্ছি। যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে তারা আবার এখনই চেক করে দেখে নিতে পারেন, কারণ আমরা মায়া টিভি চ্যানেলে অলরেডি অনুষ্ঠান দেখতে পাচ্ছি আমরা। তো সেই মায়া টিভি চ্যানেলে অনুষ্ঠানে আপনারাও এন্ট্রি নিয়ে নিন। টিভিতেই দেখতে হবে এর কোনো মানে নেই, আপনারা মোবাইল ফোনের মাধ্যমেও দেখতে পারেন, কারণ আজকের শুরুটাই ছিল দারুণ অগ্নিবাণেরে। আমাদের রবি ঠাকুরও এমন গরমের কথা মানে ক্ষণে ক্ষণে আমাদের মনে করিয়ে দিয়ে গিয়েছিলেন, যে যখন পড়বে না তোর মনে আর কি, তখন আমারে করো মনে। তাই যখন আমরা ভুলে যাব রবীন্দ্রনাথকে, তখন এই দারুণ অগ্নিবাণ আমাদের মনে করিয়ে দেবে, হ্যাঁ, রবি ঠাকুরও একবার উল্লেখ করে গিয়েছিলেন যে এমন দাবদাহ মানব জীবনে আসতেই পারে। তো লড়াই করে বাঁচবো, লড়াই 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 চাই, আর লড়াই করেই বাঁচতে চাই। এইভাবেই বাঁচতে হবে আমাদের, আমাদের কোনো উপায় নেই। আপনি এসি দোকানে গিয়ে ব্ল্যাকে হয়তো এসি কিনছেন, ভালো কথা, কিন্তু কতদিন? এসি যাদের বাড়িতে আছে, পুরনো খারাপ হয়ে যাবার মতো অবস্থা হতে চলেছে, ঠিক? তো সেই জন্য এই কৃত্রিম উপায় না থেকে ন্যাচারালভাবে শরীরকে ঠান্ডা করার পদ্ধতি আমাদের খুঁজে বের করতে হবে, না হলে কিন্তু আমাদের কোনো উপায় নাই। কেমন? তাহলে আজকে শুরুতেই সুখবরটা দিয়ে আমরা শুরু করি, যেটা আগামীকাল রবিবার হনুমান মন্দির, দমদম জংশন, হনুমান মন্দিরের ঠিক পেছনেই আমাদের ওটা হনুমান মন্দির চেম্বার নাম দিয়েছি। তো দমদম জংশনে, যাদের নয় সবার, কারণ জংশনে নেমে 5 মিনিট দেখা যাচ্ছে স্টেশন থেকে হনুমান মন্দির, ওখানে টোটো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, চলে আসবেন, কোনো রকম অসুবিধে নেই আপনাদের। তো সেই জন্য আপনাদের জানানো থাকলো যে আগামীকালটায় একটা সুন্দর দিন, রবিবার ছুটির দিন পড়েছে, সবাই মিলে দল বেঁধে বাড়ি থেকে চলে আসতে পারেন। হ্যাঁ, দরকার, কারণ আপনারা এই দিনগুলো তো মিস করলে চলবে না আপনাদের, তাই না? ঠিক আছে। এবার তো আপনারা ফোনে চলে আসতে পারেন। আজকে ছোট্ট ছোট্ট করে একটু একটু করে আমরা এগোতে থাকবো। আর নিচে নাম্বার দেওয়া আছে, যারা এখন অবধি আসেননি তাদেরকে বলে দিচ্ছি, নিচে 2টি নাম্বারে কল করে বুকিং করে নিতে পারেন আগামীকালকের জন্য। আগামীকালকে আপনাদের দেখার পরেই আবার নর্থ বেঙ্গল, শিলিগুড়ি যারা আছেন তাদের জন্য আবার যেতে হচ্ছে। তাই নর্থ বেঙ্গলে যারা বসে আজকে এই গরমের মধ্যেও অনুষ্ঠান দেখছেন, যদিও আমাদের কলকাতা থেকে আপনারা অনেক ভালো আছেন, অনেক আরামে আছেন, আপনারা ভালো থাকুন,
অবশ্যই কেউ না কেউ তো ভালো থাকুন। সবাই যদি এই গরমের দাবদাহে জর্জরিত হয়ে যায় তাহলে সুস্থ থাকবে, ভালো থাকবে কে? নর্থ বেঙ্গলের মানুষরা আমাদের থেকে ভালো আছে, তাই তাদের জন্য শুভকামনা। এবং আমি পৌঁছাচ্ছি সোমবার সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি, চোখ বন্ধ করে, কেমন? আসতে ভুলবেন না। তাহলে আজকে টক শো আছে, আমরা গল্প করব, কথা বলবো, আবার আপনাদের রোগ বিষয়ে আসে কথাবার্তাও হবে, কোনো অসুবিধা নেই, আপনারা চলে আসতে পারেন। আমরা কিছুদিন আগে একটি অনুষ্ঠান করেছিলাম, বড় অদ্ভুত ধরনের শো ছিল সেটি। তো তখন কিন্তু পয়লা বৈশাখের আগে ছিল, যেহেতু আমরা এই গরমের দাবদাহ কিছু বুঝে উঠতে পারিনি। 10 মিনিট আগেও আমরা পুরুলিয়া চেক করলাম, সেখানে এখনো 42 ডিগ্রি দেখাচ্ছে। কলকাতাতে কমে 36-এ নেমে এসেছে, 42 ছিল। তো কলকাতায় টেম্পারেচার নেমে এলো, কিন্তু পুরুলিয়ায় কমেনি, বাঁকুড়ায় কমেনি। কেন? যেহেতু সেখানে কাঁকুড়ে মাটির এলাকা, তাপ ধরে রেখে দিয়েছে। মিনিমাম রাত্রির 10টা-11টা না হলেও এই টেম্পারেচারটা কমবে না। তাহলে বুঝতে পারছেন যে তারা সন্ধ্যার পরেও যে একটু আরাম করবে সেই অবস্থাও তাদের মধ্যে নেই। তার মানে আমরা বাংলার মানুষ খুব ভালো নেই, কষ্টের মধ্যে আছি। হ্যাঁ, ফার্স্ট কলার, নমস্কার, কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ বলুন বলুন। একটা ব্লাড টেস্ট করলো, ওটা 1600 টাকা নিল। ওই ব্লাড টেস্টটা আপনাকে দিনের মধ্যে মানে নিয়ে যেতে হবে। এগুলো তো সব বলে দিয়েছে নিয়ম, এগুলো এখানে ফোন করে জিজ্ঞেস করার কিছু নেই। যদি আপনাকে আমি দেখাতে যাই তখন ওই রিপোর্টটা নিলে হবে না? যাই না, এই নিয়ম তো সব আপনাকে জানিয়ে দিয়েছে, ওখান থেকে পেয়ে, চেম্বার থেকেই তো আপনাকে জানিয়ে দিয়েছে। আপনি তো 15 দিনের মাথায় আমাকে দেখাতে বলেছেন, তখন যদি আমি রিপোর্টটা নিয়ে যাই তাহলে কি অসুবিধা আছে? সেটা বললাম না, তখন এলে কি রিপোর্টটা বেড়ে যাবে? মানে যা ছিল তা থেকে বেড়ে যাবে? নিশ্চয়ই না, যা রিপোর্ট ছিল তাই তো থাকবে, তাই না? মোটামুটি 15 দিনের মধ্যে কি পেতে হবে? হ্যাঁ, যেটা চেম্বারের নিয়ম, আমাদের 15 দিনে তো রিপোর্টিং ডেট দেওয়া থাকে, কোনো ফিজ নেওয়া হয় না সেই জন্য। হ্যাঁ, 15 দিন পার করে আপনি এখন এলেন না, তাহলে হবে না। কারণ যে নিয়ম যেটা চলে আসছে দীর্ঘ বছর ধরে, সেটা কারোর জন্য নিয়ম চেঞ্জ করতে পারবো না। তো সেই জন্য এটা নিয়ম। আমরা প্রথম দিন দেখার পর সেকেন্ড ডেতে যেদিন আসবে আমরা কোনো ফিজ নিই না, সেদিনটা ফ্রি। একদম সেই পরের মাসে আবার যখন আসবেন 1 মাস পর, মানে 45 দিনের মাথা, তখন ফিজ লাগবে আবার। এটা তো নিয়ম বলে দেওয়া আছে, দীর্ঘ 20 বছর ধরে চলে আসছে। তাহলে আমরা আজকের একটা সুন্দর অনুষ্ঠানের মধ্যে যাই, যেটা কিছুদিন আগেই শোয়ে দেখিয়েছিলাম আমরা, হয়তো কারোর কারোর মনে আছে। হ্যাঁ, নমস্কার। এই যে আমি অ্যালার্জির কথা আপনাকে জানিয়েছিলাম, আমি কোথাও বলে দিয়েছিলেন করছি। আর অ্যালার্জির ওই যে আইসটা পরীক্ষা করতে বলেছিলেন, তারপরে ওটা হচ্ছে যে 1350। এখন আমি কি করতে পারি? হাজারের ওপরে যেহেতু আইজি অ্যালার্জি প্রোফাইল করতে হবে, কি থেকে অ্যালার্জি হচ্ছে এবার খুঁজে বের করতে হবে। হাজারের ওপরে যেহেতু এসেছে, হাজারের নিচে থাকলে আমরা ওগুলো স্বাভাবিকভাবে দিই না, কিন্তু যেহেতু 1300-র ওপরে আছে, আপনার অ্যালার্জি প্রোফাইলটা করা উচিত। এবার কি থেকে অ্যালার্জি, নাহলে বুঝে উঠতে পারবেন না, কমাতে পারবেন না। কারণ এক্স্যাক্ট জানতে হবে তো যে আপনার কিসে অ্যালার্জি হচ্ছে। সবসময় যে চিংড়ি মাছে অ্যালার্জি হবে এমন কোনো কথা নেই, ডিমে অ্যালার্জি হবে কোথাও লেখা নেই। ডিম, বেগুন, চিংড়ি মাছ আমরা কমনভাবে বন্ধ রাখি। আপনি অ্যালার্জি প্রোফাইল টেস্ট করাবেন। হ্যাঁ হ্যাঁ, একটু বলেছিলেন যে ডিমটা আর ওগুলো খাচ্ছি না, চিংড়ি মাছ ওগুলো খাচ্ছি না, একটু কম কম করা রাখছি। আগে যে সেটা এখন একটু কম আছে, আমরা টোটকাগুলো ব্যবহার করি। হ্যাঁ, নেক্সট আপনার কাজ হচ্ছে অ্যালার্জি প্রোফাইলটা করে নিয়ে তারপর চেম্বারে আসবেন। আমার প্রোফাইলটা করতে হবে, বলে দেবেন, নিচের নাম্বারে কল করুন, সবই তো আমি বলে দিলে কি করে হবে।
বাকি ইনফরমেশন নিচের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, হেল্পলাইন নাম্বারে কল করে নেবেন। ওনারা আপনাদের হেল্প করার জন্যই বসে আছে। এবং আগামীকাল যেহেতু দমদম আছে, সরাসরি আজকেই নাম লেখান, আগামীকাল চলে আসতে পারেন। হ্যাঁ, দমদম যেহেতু আপনার বাড়ি থেকে একদম সুবিধা হচ্ছে, এর থেকে সুবিধাজনক পশ্চিমবাংলার একদম মেইন জংশন, সেন্ট্রাল, যে কোনো প্রান্ত থেকেই আসুন না কেন আপনার সুবিধাজনক জায়গা হচ্ছে এই দমদম জংশন। কেমন? তাহলে আমরা এই গরমের মধ্যেও ছোট্ট ছোট্ট করে এগোতে থাকবো, এই জন্যই যে আজকেও একটা সুন্দর প্রেজেন্টেশন আছে আপনাদের জন্য। সুন্দর প্রেজেন্টেশনটা আমি আবার বলছি, ওটা মাস 2-3 আগে দেখিয়েছিলাম, হয়তো কেউ কেউ দেখেছেন, কিন্তু বেশিরভাগই দেখা হয়নি ওই সময়টায়, কারণ বেশ কিছু উৎসব অনুষ্ঠান এরকম চলছিল ওই পার্টিকুলার ওই টাইমটায়। তো আপনারা আজকে কিন্তু বেশ মনোযোগ সহকারে প্রেজেন্টেশনটা দেখতে পারেন। মানুষের জীবনটা এখন কি জায়গায় দাঁড়িয়েছে, আজকে গরম পড়তে গরমের আমার মনে হলো যে না, এই অনুষ্ঠানটা আর একবার দেখানো উচিত। তাহলে চলুন আমরা অনুষ্ঠানের দিকে মন দিই, তারপর আবার ফিরবো টক শোতে, তখন আপনাদের সঙ্গে আবার কথা হবে। অনুষ্ঠানের শুরুতে বলছে জীবনটা 1 টাকার কয়েন হয়ে গেছে। মানে দুই বন্ধুর মধ্যে আলোচনা হচ্ছিল, আর সেই আলোচনা এক বন্ধু আরেক বন্ধুকে বলছে, ভাই জীবনটা না 1 টাকার কয়েন হয়ে গেছে। আরেক বন্ধু বলছে, সে আবার কি? কতজনকে কত রকম জীবনটাকেও তুলনা করতে শুনেছি, কিন্তু জীবনটা 1 টাকার কয়েন হয়ে গেছে মানে? বলছে মানে বুঝলি না, মানে সরকার থেকে, গভর্নমেন্ট থেকেও বলেছে যে অচল নয়, কিন্তু আমাকে আবার কেউ নেবেও না, কারো হাতে জোর করে ধরিয়ে দিলে আবার মারামারি হয়ে যাওয়ার মতো উপক্রম। তাই বলছিলাম যে জীবনটা একদম 1 টাকার মতো, বেঁচে আছি কিন্তু কারোর কোনো প্রয়োজনে আসি না, তাহলে এরকম বেঁচে থেকে লাভ কি? তাই না? কোনদিন ভেবে দেখেছেন, মাথায় এসেছে কি যে জীবনটা, মানুষের জীবনটা 1 টাকার কয়েনের মতো? সত্যি তাই, কারোর প্রয়োজনেই আসতে পারলাম না, একদম না অচল আবার পুরোপুরি সচল না। কি কঠিন অবস্থায় আছে 1 টাকার কয়েন, ভাবুন। এরকম কিন্তু আমাদের মানুষের জীবনগুলো হতে চলেছে। বেঁচে আছি, মাঝে মাঝে মনে হয় কেন আছি, কার জন্য আছি, কাদের জন্য আছি, সত্যি কি কোনো লাভ হচ্ছে বেঁচে থেকে? মানে মাঝে মাঝে কারণ খুঁজে পাই না। আমি জানি না আপনাদেরও মনে এরকম প্রশ্ন আসে কিনা, আমার মাথায় মাঝে মধ্যে তো আসে, কিন্তু তার একদম পারফেক্ট অ্যান্সারটা কি, হোয়াট ইজ দ্য সলিউশন ফর দিস কোশ্চেন, আমি এখনো খুঁজে বের করতে পারিনি। তো এবার 1 টাকার কয়েনটা কোথায় কোথায় গিয়ে ইন্টারাক্ট করছে সেটা একটু দেখা যাক। না অটোই চলে, মানে পাবলিকের মতামত, অটোয় দিলেও মারামারি, অটো থেকে নেমে যাবার পর আপনি আমাকে 1 টাকার কয়েন দিলেন, আরে বাবা মনে হচ্ছে বিশুদ্ধ সাপ ধরে দিয়েছে। 1 টাকার কয়েন কেন? গভর্নমেন্ট বলেছে এটা অচল না সচল, তাহলে চলবে না কেন ভাই? তুমি তো অস্বীকার করতে পারো না, অ্যারেস্ট হয়ে যাবে যে 1 টাকার কয়েন নিয়ে মারামারি করলে। দ্বিতীয়, না বাসে চলে, আপনি কন্ট্রাক্টরকে দিলে কন্ট্রাক্টর বা মহাশয় আপনার পা থেকে মাথা অবধি একবার মেপে নেবে, মেপে নিয়ে বলবে ভাই কোথায় রাখছিলা এই 1 টাকার কয়েন, এটা নিয়ে যাও বাড়িতে, ওখানে গিয়ে রাইখা দাও যেখানে ছিল, এটা নিয়ে আর বাইর হইও না, অশান্তির সৃষ্টি হইব, প্রচুর ঝগড়াঝাটি হইব, এইটা পকেটে রাইখা দাও, বাইর কইরো না। বাসের কন্ট্রাক্টরও জ্ঞান দিয়ে দিল, যাও তোমার 1 টাকা মাফ করে দিলাম। মানে দয়ার পাত্র হতে হয়, বিশ্বাস করুন। কারোর হাতে যদি 1 টাকা ফেরত দিই, সে এত করুণার সাথে, আর তার সাথেই আবার রাগারাগির সম্পর্ক হয়ে যায়। আমি এক বড় অসহায় জীবন কাটাচ্ছি মায়ের, 1 টাকার কয়েনের জীবন যাদের। তারপরে বলছে না মুদির দোকানে,
মুদির দোকানে দিলে বলে ভাই নিয়ে যাও, পরে দিবা হনে যাও, তোমার পয়সা 1 টাকা নয় মাফ করে দিলাম। বিশ্বাস করুন, নিজেকে বড় অসহায় মনে হয়, নিজেকে একটু ভিখারি মনে হয় আমার। 1 টাকার কয়েনটা দিলাম, নিল না, আমাকে আবার ফেরত দিয়ে দিল। এই তো বড় মুশকিলের ব্যাপার না? তাহলে অচল নয়, আবার চলেও না। তাই আমার মতো এই 1 টাকার মতো জীবন যাদের, তারা আজকে ফোন করবেন। আজকে তাদের সাথে একটু গল্প করব যে 1 টাকার মতো জীবন আর কার কার আছে। বিশ্বাস করো না, জীবনটা আমার পুরো 1 টাকার মতো হয়ে গেছে। যদি কোনো বন্ধুর মনে হয় আজকে টিভির পর্দার অনুষ্ঠান দেখে যে ডাক্তারবাবু এই আমার জীবনটা 1 টাকার কয়েনের মতো, তাহলে আপনারা ফোন করবেন, আমরা কথা বলবো আজকে। হ্যাঁ, মানে আমাদের জীবনটা নিয়ে যে মানুষ কি ছিনিমিনি খেলছে, একবার এই হাত একবার ওই হাত, মানে কেউ নিতে চায় না, কারোর হাতে দিয়ে দিলে আবার ফিরিয়ে দেয়, মানে কোনো মূল্য নেই, যখন তখন অপমানিত হতে হয়। ডিসগাস্টিং। যাই হোক, যাই আমরা পরে। হ্যাঁ, ফোন নিয়ে যারা নিষ্পিস করছে, হাত চুলকাচ্ছে, তারা একটু দেয়ালে হাত ঘষে নিয়ে চুপ করে বসুন। হ্যাঁ, আমরা যখন টকশোয়ের সময় ফিরবো তখন প্লিজ আপনার অ্যান্ড্রয়েডটা দামি অ্যান্ড্রয়েড আমি জানি, কিন্তু প্লিজ হাত চুলকাবেন না, মোবাইল নিয়ে চুলকাবেন না। এমনি গরমের সময় ঘামাচি হয়ে গেছে, কেন আর এসব? চুপ করে মন দিয়ে অনুষ্ঠানটা দেখুন, ভালো লাগবে। আর তার আগে ছোট্ট একটা ব্রেক নিয়ে আবার পরের পর্বে ঢুকবো। ব্রেকের জন্য তৈরি হই। হ্যাঁ, গরমের সময় প্রোডাক্টগুলো জানতে হবে তো কোনগুলো ভালো হতে পারে মানুষের। তাই ব্রেকের পর ফিরছি আজকের অচল পয়সায়। ধন্যবাদ সবাই অপেক্ষা করার জন্য। আবার একবার মনে করিয়ে দিই যে আগামীকাল থেকে দমদম জংশন হনুমান মন্দির চেম্বার আমাদের শুরু হচ্ছে। হনুমান মন্দিরের ঠিক এক্স্যাক্ট একদম পিছনে ওই পচা খালটি আছে, নতুন ব্রিজ হয়ে গেছে, একদম পচা খালের কাছে গিয়েই। পশ্চিমবাংলার বিখ্যাত ওই পচা খাল, প্রচুর ডেঙ্গু মশা তৈরি হতো আগে, কিন্তু এখন না, কমে গেছে, কিন্তু জলটা পরিষ্কার হয়নি, একদম কালো দিঘির মতো কালো হয়ে আছে। তাই পচা খাল নামে বিখ্যাত। একদম পচা খালের পাশেই নতুন ব্রিজ হয়ে গেছে। যারা নাগের বাজার থেকে আসবেন, নতুন ব্রিজ ক্রস করি হনুমান মন্দির, আর এদিক থেকে দমদম জংশন থেকে ডাইরেক্ট ব্রিজ অবধি হনুমান মন্দির। অটো টোটো অনেক দাঁড়িয়ে আছে আপনাকে নিয়ে আসার জন্য, একদম চোখ বন্ধ করে চলে আসুন। ঠিক, তাহলে আমরা আবার অনুষ্ঠানে ঢুকি। যে কেউ এই দুনিয়ায় প্রচুর মানুষ আছে যারা কম পরিশ্রম করে, অল্প পরিশ্রম করে তারা অনেক টাকা উপার্জন করতে চায়। সেটা কি সম্ভব? আচ্ছা, আপনার মনে হয় যে ওই টাকা তার ভোগে লাগবে? নিশ্চয়ই না। 2 নম্বর রাস্তা সব মানুষের জীবনে আসে। যে পার করতে পেরেছে, যে যায়নি, প্রলোভনে পা দেয়নি, সে ভালো আছে। আর যে ত্যাগ করতে পারেনি, লোভ সামলাতে পারেনি, একদম ডুবে গেছে, শেষ জীবনটা। পৃথিবীতে কখনো 2 নম্বরই করে মাথা উঁচু করে বেঁচে থাকা যায় না। অসৎ পথ অবলম্বন করে মাথা উঁচু করে বাঁচতে পারবেন না, সম্ভবই না। যেটা কোনোদিন হয়নি। ওসামা বিন লাদেন মানুষটি অত্যন্ত শিক্ষিত ছিল, কিন্তু তিনি অসৎ পথ অবলম্বন করছিলেন। এই অসৎ পথ অবলম্বনের ফলে তাকে শেষ হতে হয়েছে। দাউদ ইব্রাহিম নাম শুনেছেন? ওই মানুষটিও ছিল কিন্তু অসৎ পথেই, হঠাৎ শেষ হয়ে গেল। এমনিভাবে হঠাৎ করেই শেষ হয়ে যেতে হয় এই অসৎ পথ অবলম্বন করলে। কিন্তু আপনি সৎ পথে থাকুন, আপনার অনেক বাধা বিপত্তি আসবে, কিন্তু আবার আপনার ওই ধর্মের ক্ষীণ হয়ে জ্বলা মোমবাতি ধীরে 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 কিন্তু জ্বলবে। ধর্মের বাতি ক্ষীণ হলেও জ্বলবে, অধর্মের বাতি দাউ দাউ করে জ্বলে।
রোশনাই ঝলকাই একদম ঝাড়বাতির মতো, কিন্তু একদম হঠাৎ করে একদিন লোডশেডিং হয়ে যাবে, আর কারেন্ট আসবে না। তেমন অনেক মানুষ আছে যারা হঠাৎ করে সেই একেবারে বড় লোক হতে চায়, হঠাৎ করে সেই অনেক পয়সা প্রতিপত্তি করে ফেলতে চায়। সম্ভব নয়। আপনার মধ্যে যদি সত্যিকারের শিক্ষা থাকে, একটু অপেক্ষা করুন, ধীরে ধীরে কোনো সৎ পথ অবলম্বন করুন, আপনি দেখবেন একটা সময় একটা জায়গায় ঠিক পৌঁছেছেন। যেমন চলুন দেখি আমরা, কিছু মানুষ পরিশ্রম করে সফলতা পেতে চায়, দিন রাত খাটছে, পরিশ্রম করছে, তারপর তাদের এই সফলতা। কিন্তু সব মানুষ কি চায়? পড়াশোনার ক্ষেত্রেও একজন সারা রাত দিন খেটে পরিশ্রম করে পাশ করছে, আর একজন ওই পরীক্ষার রাতগুলো জেগে সে পড়ে না, বসে বসে চোতা বানায়, ওতে লিখে লিখে টুকলি করে এই পকেটে এই পকেটে এই পকেটে এই পকেটে সাজিয়ে নিয়ে গিয়ে টুকে পাশ করে বেরিয়ে আসে। আচ্ছা, ওই চোতা বানিয়ে টুকে পাশ করা মানুষটি যেখানে চাকরি বাকরি করবে, বা মেডিকেলে হোক, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তারি জায়গায় যদি কোনোদিন চান্স পেয়ে যায়, ওই চোতা বানিয়ে পাশ করলো যে ছেলেটি, তার হাতে পাশ মানে মানুষ সুস্থ হবে যদি ডাক্তার হয়? না। যে জন্যই আপনারা দেখবেন কোভিডের সময় থেকে সমস্ত সেকশনে, ট্রেডেই কিন্তু স্ট্রিমে অনলাইন পড়াশোনা হয়েছে। একমাত্র মেডিকেলে কলেজ থেকে কোনো রকম অনলাইন পড়াশোনা হয়নি, বা পরীক্ষার ব্যবস্থাও হয়নি। কারণ এই মেডিকেল এক্সাম যদি অনলাইনে হয়ে যায় পুরোপুরি, সেই ছেলে পাশ করে আর ডাক্তার হবে না, ডোম হয়ে যাবে, ডোম, রোগী মেরে ফেলবে সব। কারণ এটা তো এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে, এখানে অন্য কিছু না। ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে হ্যাঁ, একটা মেশিন খারাপ হয়ে গেল, আবার তাকে রিমেক করা যেতে পারে, তৈরি করা যাবে। আবার একটা মানুষ মারা গেল, আবার তাকে বাঁচিয়ে দিয়ে যাবে, তা তো হয় না। যে জন্যই সারা পৃথিবীর মধ্যে একমাত্র এই স্ট্রিমটাই ছিল কোভিডের পর থেকে। কোনোদিন কোনো এক্সাম আজও অবধি, আমাদের ওই সময় এক্সাম ছিল, হয়নি, অনলাইন হয়নি। হ্যাঁ, ক্লাস হয়েছে, সেমিনার হয়েছে, আমরা একসঙ্গে সেমিনার করেছি ওই সময়। কেমন? তাহলে ভালো ফল পেতে হলে, রাত্রে ভালো ঘুমাতে হলে সৎ পথে থাকতে হবে এবং পরিশ্রম করতে হবে, কায়িক পরিশ্রম। সকাল 8টা থেকে রাত্রির 12টা, 2টো, 1টা অবধি হয়ে যাচ্ছে। কিসের জন্য? আমরা কি অনেক টাকা রোজগার করে নিয়ে যাচ্ছি? না, লাগে, যাদের যে প্রফেশনে যেমন লাগে। কেউ কেউ তো করছে, পরিশ্রম করছে না। তাহলে সফলতা পেতে গেলে 2 নম্বর না, 1 নম্বর সৎ পথ। অপেক্ষা করুন একটু, তাও ঠিক আছে, কিন্তু তাড়াহুড়ো করে অসৎ পথে চলে গিয়ে একদম হেল করে ফেলবেন না লাইফটাকে, ফিউচারটাকে। শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে একেবারে জন্য। নেক্সট বলছে, আর কেউ ঘুমিয়ে সফলতা পেতে চায়। কেউ জেগে তো কেউ ঘুমিয়ে। नन्ही चिट्ठी जब दाना लेकर चलती है, चढ़ती दीवारों पर 100 बार फिसलती है। चढ़कर गिरना, गिरकर चढ़ना असफलता नहीं है। তো এখানেও তাই বলছে যে ঘুমিয়ে স্বপ্ন দেখে সফলতার উচ্চ শিখরে পৌঁছানো সম্ভব নয়, কখনোই না। একমাত্র লটারিই আছে। কালকে সকালবেলা গিয়ে লটারি কাটলাম, কপাল ভালো ছিল, লেগে গেছে, 1 কোটি টাকা পেয়েছি, তার মধ্যে টিডিএস কেটে বাকিটা হাতে, 90 লাখ। তারপর আরো দান ধ্যান ইত্যাদি সব আছে ওদের, করে প্রায় 70-75 মতো পাওয়া যায়। তাহলে বুঝতে পেরেছেন যে একমাত্র পৃথিবীতে এই রাস্তাটাই খোলা আছে, যে কারোর ভাগ্য ভালো ছিল, লেগে গেছে, তাহলে কাল থেকে আবার লটারি কাটতে যাবেন না।
বিনা পরিশ্রমে বড় লোক হওয়ার জন্য, ফকির হয়ে যাবেন। ওরকম লক্ষ লক্ষ মানুষ ট্রাই করেই যাচ্ছে, 50 টাকা, 60 টাকা, 150 টাকা, 5000 টাকা। তারপরে আমি বেশি লটারি পেতে দেখিনি বাবা, আমার নিজের চোখে। হয়তো পাচ্ছে কেউ না কেউ, আমি দেখিনি যে আমার বন্ধু বান্ধবদের মধ্যে 1 কোটি টাকা লটারি পেয়ে গেছে, না দেখিনি। তাহলে মূল মন্ত্র এটাই যে আমরা যদি কোনো অসুখ বিসুখের ব্যাপারেও ডিসকাশন করি, সেখানেও প্রচুর মানুষ মনের দিক থেকে হেরে গেছে, আর হবে না, আর হবে না, জাস্ট কারণ তারা বারবার একটা কথাই মনে করছে যে কি হবে, আর এত টাকা পয়সা খরচা হয়ে গেছে, আর এখান থেকে বাঁচার কোনো চান্স নেই। ডাক্তারবাবু এমনিতেই বলে দিয়েছে এই রোগ ভালো হয় না, কিন্তু সব অসুখকে নিয়েই ডাক্তারবাবু বলে, প্রতিটা অসুখকে নিয়েই বলে এটা ভালো হয় না, কারণ উনি সবটা ভালো করতে পারেন না, সব রোগ হয়তো। আর আমরা এটা শুনে শুনে অভ্যাসও করে ফেলেছি। কিন্তু ভালো থাকা কি যায় না? আমি ভালো হবার কথা বাদ দিলাম, ভালো তো থাকা যায়। তাহলে ভালো থাকতে গেলে মন ভেঙে ফেললে হবে না, মনের জোর রাখতে হবে। আমি মেনে নিলাম আপনাদের কথা, বড় বড় ডাক্তারদের কথা, গোল্ড মেডেলিস্ট, FRCS ডক্টররা বলছে এই রোগ ভালো হয় না, আর যা বেশ ভালো হয় না, ওই মানুষটাকে ভালো রাখা যায় কি? যদি সেটা তো বলে যায় না, তাহলে বলবো ডাক্তারি ছেড়ে দিন, আমরা করবো না ডাক্তারি, আর সবাই মিলে ডাক্তারি ছেড়ে দিই। যদি একটা মানুষকে একটু ভালো রাখতে না পারি, ঝোড়া কোদাল নিয়ে মাঠে যাওয়া দরকার আমাদের সবার। আমি ভালো করতে হবে বলছি না, একটা মানুষ তো এইটুকু আশা নিয়ে আসে, ভালো থাকি একটু। পৃথিবীতে অনেক অসুখ আছে, সত্যি ভালো হয় না সেগুলো, কিন্তু সেগুলো ম্যানেজ করা যায় খানিক দিনের জন্য, কয়েক বছরের জন্য। উই ক্যান ম্যানেজ, উই ক্যান প্রিভেন্ট দ্য ডিজিজ, we can increase his or her lifetime, not life lasting period. এইটুকু তো আশা করবে। হ্যাঁ, আমি লাইফ টাইমের জন্য সুস্থ হয়ে যাব না, সেটা বলা যায় না, কিন্তু তার লাস্টিং পিরিয়ডটা তো বাড়ানো যেতে পারে। যে 1 মাস বাঁচবে বলেছিল, সেটাকে আরো 3 মাস বা 1 বছর, কার না একদিন বেশি বাঁচতে ইচ্ছা করে, ঠিক না? চলুন একটা সুন্দর গল্প শোনাবো এবার। কাকে নিয়ে? স্বামী বিবেকানন্দ। আমি এনার ভক্ত ছোট্টবেলা থেকে, আমরা টেক্সট বুক থেকে পড়ার পর থেকে ওনার ফ্যান হয়ে গেছিলাম। তারপর সময় সুযোগ পেলে এখনো অবধি ওনার কথাগুলো পড়ি, ভালো লাগে। এবং ওনার জীবন চরিত, আপনারাও বই পড়া ছেড়ে দিয়েছেন, কিন্তু পড়ার অভ্যাস করুন, দেখবেন ভালো থাকছেন, মনের অনেক টেনশন দূর হয়ে যায়। যারা বই পড়ার নেশা আছে তাদের জীবনে টেনশন হতে পারে না, অনেক কম হবে, টলারেট করতে পারবেন নিজের টেনশনকে। তাই স্বামী বিবেকানন্দ নদীর পাড়ে এসে অপেক্ষা করছিলেন নৌকার জন্য, অনেকক্ষণ ধরে, প্রায় 1-1.5 ঘন্টা ধরে অপেক্ষা করছে, কেউ নেই, চুপ করে দাঁড়িয়ে আছে, কখনো বসছে, কখনো একটু হেঁটে বেড়াচ্ছে। তিনি সন্ন্যাসী মানুষ, ভ্যালপ্যাল করে তো গিয়ে কারোর সঙ্গে বকে ফেলতে পারে না। ও মাঝি ভাই, কত টাকার মাছ পড়লো, জ্যান্ত মাছ নাকি, কত করে কিলো যাচ্ছে? আরে উনি সন্ন্যাসী মানুষ, মাছের দর জেনে কি হবে? তাই চুপ করে বসেই ছিলেন। আর উনি বেশ গাম্ভীর্য মানুষ ছিলেন, জানেন আপনারা, তো চুপ করে বসেই ছিলেন। তো হঠাৎ এক সাধু বাবা তার কাছে আসে। সাধু বাবা এসে চারপাশে তার ঘুরতে থাকে, স্বামীজির পা থেকে মাথা অব্দি দেখতে থাকে। তারপর একবার জিজ্ঞাসা করে, আপনি না সেই স্বামীজি? স্বামীজি বলে, হ্যাঁ বলুন। যার সারা বিশ্ব জুড়ে নাম ডাক আছে, আপনার এত নাম ডাক, এত বড় স্বামীজি, আর আপনি এই নদীর পাড়ে অপেক্ষা করছেন? আপনি তো পায়ে হেঁটেই চলে যেতে পারেন। চিন্তা করুন, মানে এরকম কিছু কুচুটে মানুষ আছে তো দেশে, মানে আপনি কোথাও চুপ করে বাস স্ট্যান্ডে অপেক্ষা করছেন, আপনাকে গিয়ে দেখবেন কাটি করার জন্য। কি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন? হ্যাঁ বাসে। বাসে কেন? আপনি তো ট্যাক্সি করে, ওলা করে চলে যেতে পারেন। আরে ওর জন্য পয়সাটা তো বেশি লাগে। আপনাকে বলতে বলেছি আমি কিসে যাব? না না, আপনাকে তো আইডিয়া দিতে বলিনি, আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, আমি বাসের জন্য অপেক্ষা করছি। আপনাকে এসে কে কাটি করতে বলেছে? আমাকে কে বলতে বলেছে আপনি ওলা করে চলে যান, তাড়াতাড়ি হবে? আপনাকে আইডিয়া দিতে বলেছি আমি,
তাতে আপনি যেখানে যাচ্ছেন যান না, আপনার কাজে নিজের চরকায় তেল দিন। ঠিক। তো স্বামীজিও গম্ভীরভাবেই ছিল, বললো হ্যাঁ আমি সেই স্বামীজি। তা সেই বুড়ো সন্ন্যাসী আবার স্বামীজিকে ছোট করতে থাকে, আপনি নাকি বিশ্বজোড়া নাম আপনার, আপনি অনেক বড় সন্ন্যাসী, আমাদের তো কেউ পৌঁছেও না, ডাকেও না, আর নামও জানে না, তা আপনি পায়ে হেঁটে এই নদী পার হতে পারছেন না? বলছেন না। আপনি পারেন? বলছে দেখেন তাহলেই প্রমাণ হয়ে যাবে আপনি বড় স্বামীজি না আমি বড় স্বামীজি। বলেই ওই সাধু বাবা জলের মধ্যে নেমে পড়েছে। চলুন দেখুন। স্বামীজি তখন দেখছে সাধু বাবা সত্যিই তাই, মানুষটা জলের ওপর হেঁটে হেঁটে চলে গেল অনেক দূর ওপার, আবার ওই পার থেকে একটু একটু করে জলের উপর দিয়ে হাঁটতে হাঁটতে ফিরে আসছে। ফিরে এসে আবার স্বামীজির কাছে দাঁড়ায়। এইবার স্বামীজির কাছে এসে বলছে দেখলেন, এরে বলে বিদ্যা, এসব কলা কুশলী বিদ্যা শিখতে হয়, নাহলে স্বামীজি হওয়া যায় না, বুঝলেন? তো আপনার তো বিশ্বজোড়া নাম হয়ে গেছে, কিসের জন্য হয়েছে আমি জানি না, কিন্তু আমি জলের উপর হেঁটি দেখাতে যেতে পারি, আসতে পারি, সে যত গভীরই যেমন খুশি জল হোক, সমুদ্রের তুফান ভরা জল হোক, কালো জল হোক, আর নর্মাল গঙ্গা হোক, আমি পার হয়ে যাব নিজের পায়ে হেঁটি, কোনো নৌকার জন্য অপেক্ষা করি না। তো স্বামীজি বুঝতেই পেরেছেন তাকে ছোট করছে, অপমান করছে। স্বামীজি চুপ করে বসে মাথা নিচু করে শুনছে। তারপর স্বামীজি বলে আপনি কি ওপারে যাবেন? বলে হ্যাঁ যাবো তো। বলছে চলুন তাহলে নৌকায় উঠি। তাই এবারে স্বামীজি আর ওই বুড়ো সাধু দুজনে নৌকায় উঠেছে। তাই নৌকা এবার ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে নৌকা যেতে যেতে জলের মাঝখানে এবার এসে কাছাকাছি এসে স্বামীজি তখন জিজ্ঞেস করছে, আচ্ছা সাধু বাবা, আপনি আমার থেকে অনেক বড় সন্ন্যাসী, আপনার অনেক বড় বিদ্যা, আমি মানতে বাধ্য হলাম, আমি এরকম জীবনে কখনো দেখিনি যে জলের উপর কোনো মানুষ হেঁটে যেতে পারে। যে হ্যাঁ, এইটা যে স্বীকার করিছেন এর জন্য ধন্যবাদ, আপনার আশীর্বাদ করি, আপনি আরো বড় হন। বলছে সেই তো ঠিক আছে সাধু বাবা, তো আপনার এই জলের উপর দিয়ে হাঁটা এটা শিখতে আপনার কত বছর লেগেছে? কেন? 15 বছর লেগেছে। 15 বছর? হ্যাঁ, সাধনা করতে হয় বুঝলে, সাধনা, নাহলে স্বামীজি হওয়া যায় না। আমার অপমান করছে, মানে সুযোগ পেয়ে গেছে। এইবারে স্বামীজি মাঝি ভাইকে ডেকে বলল, ও মাঝি ভাই তোমার কত পয়সা হয়েছে? মাঝি ভাই বলল ওই তো 2 আদুলি দিলেই চলবে স্বামীজি। তার মানে 1 টাকা হয়েছে, 16 আনা। বলছে হ্যাঁ স্বামীজি। তো বলে এবার স্বামীজি দুজনের ওই সাধু বাবার আদুলি আর নিজের জন্য 1টা আদুলি, মানে 2টো আদুলি মিলে 16 আনা আগেকারের দিনে, সেটা দিয়ে পাড়ে নামার পর এবার সাধু বাবাকে বলছে, সাধু বাবা আপনি বলছিলেন, এবার স্বামীজি এবার তাকে 1 হাত নিচ্ছে আর কি, এবার পুরো ভালো করে মন দিয়ে শুনুন। এইবার সাধু বাবাকে বলছে যে সাধু বাবা আপনি আমাকে ওপারে বললেন যে আমার নাকি নাম ডাক বিশ্বজোড়া নাম, আমি নিজে জানি না, তবুও আপনার কথা শুনে বুঝলাম যে লোকে বোধহয় একটু আদৌ চেনে আমাকে, নাহলে আপনি এসে আমাকে চিনলেন কি করে? ঠিক কথা। তা আপনি সেটা কি জানার চেষ্টা করেছেন যে বিশ্বজোড়া নাম হলো কিভাবে, কেন? বলছে না তো, যে আপনি যে 15 বছর ধরে শুধু জলের ওপর হাঁটাটাই প্র্যাকটিস করেছেন, আপনি আর কিছু শেখেননি সাধু বাবা। এই 15টা বছর ধরে যদি মানুষের পাশে থাকতেন, মানুষের জন্য কল্যাণকর কোনো কাজ করতেন, মানুষের সেবায় নিজেকে নিয়োগ করতেন, তাহলে আপনাকেও কিন্তু জনে জনে মানুষ চিনত, আপনাকে এসে বলতো আপনি সেই বিশ্বজোড়া সাধু বাবা না? আপনার এই 15 বছরের কাজটা আমার 1টা আদুলি দিয়ে কাজ হয়ে গেল, এখানে হয়ে গেল তো। তাহলে আমি 15 বছর কি ব্যয় করব যেটা একটা আদুলিতে কাজ হয়ে যায়? কি ভাবছেন আপনারা? এটাই হচ্ছে স্বামীজি। তাহলে আমাদের জীবনের ক্ষেত্রেও এমন, যে কাজটা 1 ঘন্টায় হয়ে যাবে, আমি সেটাকে নিশ্চয়ই 1 মাস টাইম নেব না, আরো অন্যান্য কাজ আছে। আমরা আমাদের জীবনের
ওই ছোট্ট 1 ঘন্টার কাজটাকে কাল করব, আগামী পরশু করব, থাক পরের দিন করব, পরে করলে হবে, ওখানে এই সমস্ত বলে আমরা এড়িয়ে যাই। তাই একটা ছোট্ট হওয়া কাজ 1 বছরের পর ধরেও দেখি যে না, শেষ হয়নি। কেন? আমরা সেটাকে পাত্তাই দিইনি, আমরা অন্য কাজের পেছনে পড়েছিলাম। হ্যাঁ, কিন্তু একটা অতীব প্রয়োজনীয় কাজ যেটা 1 ঘন্টা সময় দিলে হয়ে যেত, আমরা সেটা 1 ঘন্টা সময় ব্যয় করে করিনি। সেই না করে ওটা 1 বছর পরেও গিয়ে দেখছি ওই কাজটা আর হয়নি, হলো না। তাই স্বামীজি উচিত শিক্ষা দিয়ে গিয়েছিলেন ওই সাধু বাবাকে নদীর পাড়ে নামার পর, যে আপনি মানুষের সেবায় নিজেকে নিয়োগ করুন। জলের ওপর হেঁটে ওটা আপনি আপনার ম্যাজিক দেখাচ্ছেন, এতে মানুষের কোনো উপকার আসবে না কিন্তু। আর আমি 15 বছর ধরে মানুষের উপকার করে এসেছি, যে জন্য মানুষ আমাকে খোঁজে, মানুষ আমাকে চেনে। আপনার ওই জলে হাঁটার জন্য মানুষ আপনাকে খুঁজতে যাবে না, কিন্তু 4টে গরিব মানুষের, অসহায় মানুষের পাশে দাঁড়ালে তারা খুঁজে বেড়াবে, কোথায় গেল ওই মানুষটা যে আমার পাশে দাঁড়িয়েছিল, যে আমাকে একবেলা খেতে দিয়েছিল। এটাকে বলে স্বামীজি। আপনারা ভাবছিলেন না ডাক্তারবাবুর কাজ নাই, এখনো স্বামীজি পড়ে? পড়াশোনা উঠে গেছে, এখন তো ফেসবুক পড়ে লোকে। বইয়ের মধ্যে অ্যাকচুয়ালি আমরা যে ফেসবুক, আমিও যে দেখি না তা নয়, নিশ্চয়ই অফ টাইমে গাড়িতে যেতে একটু দেখে নিই। এতে কি অনেক জ্ঞান অর্জন হয় আমাদের? সাময়িক কিছু ভালো পোস্ট হয় ফেসবুকে, সেখান থেকে একটু আধটু নলেজ বাড়ে। আমরা কি অগাধ জ্ঞান পাবার জায়গা ওটা? পেয়েছেন কখনো? অগাধ সময় নষ্ট করার জায়গা। রাগ করার কিছু না, এটা বাস্তব কথা। আজকের ডেটে এসে দাঁড়িয়ে সারাংশ বলছি। তাই সেই জায়গায় যারা একটা সময় পড়াশোনা করতেন, বই পড়তেন, হ্যাঁ, বই পড়া মানে যে পড়াশোনার স্কুলের বই, কলেজের বই পড়তে হবে বলিনি। এমন অনেক ম্যাগাজিন আছে যেখানে সত্যিকারের নিজের জ্ঞান বাড়ানো যায়। যদি কোনো টপিক দেখে মনে হয় যে হ্যাঁ, এটা মানুষের কল্যাণকর কাজে আসবে, আপনি পড়ে নিশ্চয়ই পড়তে ইচ্ছা হবে আপনার। নিজের ভালো লাগা, এটা একটা সময় ছিল পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে লাইব্রেরি থাকতো, মনে পড়ছে? এখন সেই লাইব্রেরি কালচারটা উঠে গেছে, নেই। মানুষ যদি পড়তে ভুলে যায়, মানুষ কি করে শিখবে? আমরা শিখবো কিভাবে? না পড়ে শেখার কোনো জায়গা আছে? আমাকে তো কারোর না কারোর থেকে জ্ঞানটা অর্জন করতে হবে, তাহলে আমায় পড়তে হবে কারোর না কারো লেখা বই। আর সেই জ্ঞানটা যদি আমি না পাই, আমি আরেকজনের উপর প্রয়োগ করব কিভাবে? ভাববেন না আপনাদের জ্ঞান দিচ্ছি, সেই দুঃসাহস আমার নেই। কিন্তু তবুও মানুষ পড়া ভুলে গেছে। এত যে বই মেলা হয়, এবারে কলকাতা বই মেলায় রেকর্ড ভিড়, আর বই বিক্রির বেলায় বলছে রেকর্ড ব্রেক। প্রতিবারে যা বছর যা বই বিক্রি হয়, এবছর তার অর্ধেকও হয়নি। তাহলে এত লোক খেতে আর সেলফি তুলতে গিয়েছিল। ক্যালকাটা বুক ফেয়ারে এখন লোক যায় খাবার খেতে আর সেলফি তুলতে। এইগুলোকে বলা হয় আতলামো। বই কেন বিক্রি হয়নি? বই ঘেঁটেছে, আবার র্যাকের মধ্যে রেখে দিয়েছে, হ্যান্ডমিলগুলো জোগাড় করেছে, লোটে মাছের চপ খেয়েছে, ফুচকা খেয়েছে, বিভিন্ন ধরনের ফ্রাই খেয়েছে, বয়ফ্রেন্ডের সঙ্গে গার্লফ্রেন্ডের সঙ্গে কোল্ড ড্রিঙ্কস খেয়েছে, একটু বড় বড় আর্টিস্টরা প্রোগ্রাম করছে, একটু বাউলের গান শুনেছে, সেলফি তুলেছে, চলে এসেছে। কারণ ওগুলো পোস্ট করতে হবে। কলকাতা বই মেলায় গিয়েছিলাম, কি কি বই কিনলাম না, বই কিনতে নয়, একটা অভিজ্ঞতা বাড়াতে। আছে এরকম অনেক মানুষ। আমাদের মধ্যমগ্রামে যে বই মেলাটা হয়, আমি যাই প্রতি বছর। কলকাতায় তো সব নতুন নতুন বইয়ের দোকান। ওখানে মধ্যমগ্রামে যে একটা বই মেলা হয়, সেখানে নতুন একটা জিনিস দেখবেন আপনারা, প্রচুর পুরনো বইয়ের দোকান, এবং সেই দোকানে যে বইগুলো পাওয়া যাচ্ছে আর নতুন কোনো সংস্করণ বাজারে পাওয়া যায় না। আমি এবছর গিয়ে দেখলাম অসাধারণ কালেকশন। যারা বই ভালোবাসেন আসতে পারেন মধ্যমগ্রাম চৌমাথাতে, জেনে যাবেন। এখানে খোঁজ রাখলে বা গুগলস তো খবর দেয় আপনাকে, মধ্যমগ্রাম বইমেলা। এবং এই গরমের সময়, বোধহয় 2 সপ্তাহ আগের কথা বলছি, চৈত্র মাসে হলো, এই গরমে একটা অদ্ভুত টাইমে হয়। তাতেও দেখেছি প্রচুর লোকের ভিড় না, সুন্দর অনুষ্ঠান হয়, কম সংখ্যক লোকের ভিড়, কিন্তু সবাই বই কিনে বাড়ি ফিরছে।
তো ওটাই তো দরকার। এক গাদা ফালতু গ্যাদারিং লোক লাভ কি, যারা বই কিনবেই না। তো এই জন্যই বলা, রামকৃষ্ণ কথামৃত, স্বামীজি, এদেরকে না পড়ে মানুষ হবে বলে মনে হয় না। এখনো অনেকগুলো বাকি আছে, পড়তে হবে, তবে যদি শিখি ভাগ শেখা যায়। তাহলে এই জন্য পড়ার দরকার আছে। আজকে স্টুডেন্টসদের বাবা মাদের বলে বিশেষ করে, আপনারা এমনভাবে মোবাইলের নেশা ধরিয়ে দিয়েছেন, বলে স্যার আমরা কি ধরিয়েছি? এই দেখুন মায়েরা রেগে যাচ্ছে এই কথাটা শুনে। বাচ্চাদের মোবাইল ধরাবার প্রধান সূত্র হচ্ছে মা। মানে সে তার নিজের মতো করে একটু সময় কাটাবে বলেই বাচ্চার হাতে মোবাইলটা দিয়ে, যা বাবা লাটা চুকে যা, তুই যেখানে খুশি গিয়ে বসে থাক, মোবাইল নিয়ে যা খুশি কর, আমাকে আমার মতো একটু থাকতে দে। সে নিজের মতো করে মায়েরা থাকবে বলে আজকে এই প্রতিটা বাচ্চার মোবাইলের নেশাটা ধরিয়ে দিয়েছে। যদি বলে না বাবা ধরিয়েছে, কি করে হয়? সে তো সারাদিন বাড়িতেই থাকে না, রাতে বাড়ি ফেরার পর ছেলে একটু বাবার মোবাইল নিয়ে খেলতেই পারে। আপনি যে সারাদিন ধরে নেশাটা ধরে দিলেন, সর্বনাশটা করে দিলেন, ওই ছেলেকে আর মানুষ করতে পারবেন? আপনার 14 পুরুষের ক্ষমতা নেই। এই মোবাইলের নেশা, যে নেশা ধরে নিয়েছে ছোট বাচ্চারা, আর বের করতে পারবেন না মাথা থেকে। আর এইখান থেকে কোথাকার জল কোথায় গড়িয়ে যায় আপনি খালি দেখতে থাকুন। আপনি ভাবুন না, যখন মোবাইলটা হাতে দেননি তখন আপনার ছেলে কি ব্রিলিয়ান্ট ছিল, কেমন ছড়া মুখস্থ বলতো, স্কুলে সব পড়া করতো। আপনি যেদিন থেকে মোবাইলটা দিয়ে দিয়েছেন তার পড়াশোনার অবস্থাটা কি? সে কখন এক্সট্রা ওয়ার্ক এডুকেশন করবে? সে কখন ছবি আঁকবে, কখন গান করবে, কখন? সে তো সারাক্ষণ ইউটিউব দেখছে। এইগুলো রাগ করার কথা না, এগুলো দরকার আছে। কারণ আমরা সবাই সামাজিক সম্পর্ক তো আছে আপনাদের সঙ্গে একটা। আপনি ভালোই কোনোদিন আমাদের চেম্বারে আসুন না আসুন, তাতে কিছু যায় আসে না, বাট আমরা একটা মিডিয়ার মাধ্যমে তো আমাদের একটা ছোট্ট সম্পর্ক তৈরি হয়েছে। এত বছর ধরে, 24 বছর ধরে আসছি মিডিয়াতে। তাহলে সেই জায়গায় যদি আপনি কোনোদিন এসে বলেন স্যার ছেলেটাকে মানুষ করতে পারলাম না, মোবাইল নিয়ে প্রতি বছর ফেল করছে, শুনে তো আমাদেরও খারাপ লাগবে। কারণ আপনার তো কষ্ট করা, রক্ত জল করা পয়সা, সেই পয়সায় একটা বছর, দুটো বছর, এইভাবে বছরের পর বছর খরচা করে যদি আপনার বাচ্চাটা পাস করতে না পারে, সেটা বাবা মার কোথায় ঘাটা লাগে সেটা তো ফিল করতে পারি আমরা। সেখানে কি ওষুধ দিয়ে চলবে, মেডিসিন দিয়ে চলবে, ঠিক করা যায় না। এখানে মাকে স্ট্রিক্ট হতে হবে। যে ফ্যামিলিতে মা স্ট্রিক্ট নয়, মা মায়ের মতো থাকে, মানে আমাকে আমার মতো থাকতে দাও গানটা মায়েরা করে, তাহলে হয়ে গেল। কোনদিন বাদে দেখবেন ছেলে আর ঘরে ফেরেনি, পাশের বাড়ির চম্পাকে নিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ, মা তো ওদিকে সারাক্ষণ আয়নার সামনে বসে আমাকে আমার মতো থাকতে দাও, আমাকে আমার মতো থাকতে দাও গান করেই চলেছে। মাকে এখন মায়ের মতো থাকতে দেওয়ার টাইম নয় আপনার। আপনি আপনার ছেলের মতো থাকতে হবে, ছেলেকে নজর করতে হবে, ওটা আপনার সন্তান। তো আপনি মোবাইল দিয়ে খালাস হয়ে গেলেন, ব্যাস। এখনো সময় আছে, মোবাইল যন্ত্রটা দূরে রাখুন। পৃথিবী ধ্বংসের দুটো রাস্তা, এক হচ্ছে ফাস্টফুড, দুই হচ্ছে মোবাইল। আমি বারবার বলেছি মিলিয়ে নিন। এই কথাটা শুধু আমার একার নয়, প্রতিটা কান্ট্রি থেকে এই কথাটাই আসছে। পৃথিবী ধ্বংসের প্রধান দুটি কারণ। কারণ মানবজাতি যদি শেষ হয়ে যায় একটা জেনারেশন, তাহলে পৃথিবী চালাবে কে? তাই না? যাই হোক, আবার পরের পর্বে যাব, তার আগে ছোট্ট একটা ব্রেক নেব। ব্রেকের পর ফিরে আসছি আজকের অচল পয়সা অনুষ্ঠানে। কি হয়েছে ভাই? এত করি ট্রাই, তবু শরীরে কিছু নাই। সুস্থ জীবন চাও? তবে ডাক্তার সেনের কাছে যাও। আয়ুর্বেদ করো ট্রাই, যার কোনো সাইড এফেক্ট নাই। সাইড এফেক্ট নাই? তাহলে আমিও আয়ুর্বেদ খাবো, ডক্টর সেনের কাছেই যাব। সুস্থতার শেষ ঠিকানা ডক্টর এসকে সেন। কোথায় গেলে গো? ও গো, শুনছো? এদিকে একটু এসো তো। কিনে
বলি দিন দিন ঘরে মশার উৎপাত বেড়ে যাচ্ছে, সেদিকে তোমার কি কোনো খেয়াল আছে? বাজার থেকে কি কয়েল আনো যে এত টাকা দিয়ে, যে মশা সেই কয়েলের কথাই শুনে না? শুনলাম নাকি পাড়ার লোকে বলছে সিটি কেবিলে মায়া টিভি দেখা যাচ্ছে। সবাই বলছে 273 নম্বরে নাকি মায়া টিভি সিটি কেবিলে দেখা যায়। চালিয়ে একবার দেখো দেখি গিন্নি। আজকের দর্শক বন্ধুদের কাছে একটা সুখবর দিই, আপনারা যাদের সেট বক্স সিটি কেবল, তারা 273 নম্বরে দেখতে পাবেন। যারা সিটি কেবিলে দেখছেন তাদেরকে বলে দিই, তারা 273 নম্বরে এখন দেখতে পাবেন। নমস্কার, আবার ফিরে এলাম ব্রেকের পর। এই যে গল্পগুলো, এগুলো গল্প না, বাস্তব কথা। আর এই বাস্তব কথাগুলো নিয়েই তো একটা করে স্টোরি তৈরি হয় এবং তার একটা মরাল থাকে। এমন আরেকটা ছোট্ট গল্পে যাব আমরা। अल्लाह के घर में देर है अंधेर नहीं। এই কথাটা অনেকেই শুনেছেন, কিন্তু মানে আজকে যদি আপনি আল্লাহর কাছে কোনো একটা জিনিস চান, আপনি গিয়ে বললেন, হে আল্লাহ, কালকে আমার সকালে একটা মোটর বাইক এনে দাও, আমি একটু চেপে ঘুরে বেড়াবো, সেটা কি হবে? ইনশাআল্লাহ এরকম ভাবে কারোর মানুষের মানত পূরণ করার জন্য আল্লাহ নয়। আপনি খুব কঠিন পরিস্থিতিতে আছে, ইনশাআল্লাহর কাছে, পরবর্তীকারের কাছে যদি একবার বলেন যে আল্লাহ একটু দোয়া করো, আমার যেন এই কঠিন সমস্যা থেকে আমি একটু বেরিয়ে আসতে পারি, একটু ভালো করে বাঁচতে চাই। হ্যাঁ, সঙ্গে সঙ্গে হয়তো হবে না, কিন্তু আপনার সত্যিই যদি কষ্ট থেকে থাকে, আপনি সেই জায়গা থেকে বেরিয়ে আসবেন। এটা পৃথিবীর প্রতিটি বান্দা মানুষ স্বীকার করতে বাধ্য। সেই থেকেই কথাটা আবিষ্কার হয়েছিল, আল্লাহ কি ঘর মে দের হ্যায় আন্ধের নেহি। আপনি আল্লাহর কাছে যদি কিছু চান, সে আপনাকে একটু দেরিতে দিতে পারে, কিন্তু অন্ধকারে রেখে দেবে না। আশা করি আমার ইসলাম বন্ধুরা, আমার ইসলাম পরিবারের যারা ভাই বোনেরা আছেন, আপারা আছেন, তাদের ভালো লাগবে গল্পটা। তবে গল্পটা সবার জন্য। একদিন একটা ছোট্ট গল্প, একটি সাপ আর একটি ব্যাঙ। তো ব্যাঙ একদিন হঠাৎ করে আনন্দে নাচতে নাচতে জঙ্গলের মধ্যে দিয়ে, ঘাসের উপর দিয়ে আস্তে আস্তে এসে বলে, হে আল্লাহ পরবন্দিকার, আজকে আমার জন্মদিন, আমি যেন আজকে খেয়ে দিয়ে বেঁচে থাকি, আমায় একটু দোয়া করুন আল্লাহ। তো এবার ইনশাআল্লাহ তো সবার উপরেই রহম করে, সে তো কারোর ওপর রাগ করে থাকতে পারে না। কারণ আমরা সাপ, ব্যাঙ, কীট, পতঙ্গ, মানুষ, শুধু মানুষরাই যে আল্লাহর সন্তান তা নয়। পৃথিবীর প্রতিটা কীট, পতঙ্গ, গাছপালা, আমরা সবাই আল্লাহর সন্তান, আল্লাহর সৃষ্টি। তাই ওই ব্যাঙ তার জন্মদিনে আল্লাহর কাছে বলল, একটু দোয়া করো আল্লাহ, আমি যেন বেঁচে থাকি, খেয়ে পরে একটু আধটু খাবার খেয়ে। ঠিক তো এইবারে চলুন দেখি, সেই জঙ্গলে আর এক সাপ, সেও জঙ্গল দিয়ে যাচ্ছিল। সে আল্লাহর কাছে তখন বলছে, হে আল্লাহ,
আমি 7 দিন ধরে খাবার পাইনি, কোনো খাবার খাইনি, একটু দোয়া করো আল্লাহ আমি যেন আজকে একটু খাবার পাই। তা আল্লাহ দুজনকেই দোয়া দেয় যে হ্যাঁ যা, পরবর্তীকা তোদের মনের ইচ্ছা কবুল করবে। এইবারে রাস্তায় যেতে যেতে এখন সাপ আর ব্যাঙের দেখা হয়ে যায়। সাপটা ব্যাঙটাকে ঠিক মুখের মধ্যে গিলে ধরে দেয়। এইবারে ব্যাঙটা তখন বলে, হে পরবর্তীকার, এটা কি করলে তুমি? এই একটু আগে তুমি আমাকে দোয়া দিলে যে আমি বেঁচে থাকবো, একটু আধটু খাবার খেয়ে আমি প্রাণে মরবো না, আজকে আমার জন্মদিন, আর তুমি আমাকে সাপের পেটে পাঠিয়ে দিলে, এটা তোমার কি খেলা, কি লীলা আল্লাহ? তখন সাপ বলছে, আল্লাহ তুমি কিন্তু বলেছো আজকে আমি খাবার পাবো, সত্যিই তুমি, তোমার দোয়া আজকে আমার লেগে গেছে আল্লাহ, আমি এখনই খাবার পেয়ে গেছি। বলছে সবই ঠিক আছে। সাপকে তখন বলছে আল্লাহ, বলছে বেশ, তোকে একটা কথা বলি, এই যে তুই ব্যাঙটাকে ধরে রেখেছিস, ছাড়বি না, ছাড়লে কিন্তু তুই আর আমায় দোষ দিতে পারবি না। তুই চুপ করে আর বড় করে হাঁ করবি না, দুটো কাজ বললাম, তুই এইটা করবি না, বড় করে হাঁ করবি না, তুই আমার নাম জপতে থাক, দেখবি তোর আজকে পেট ভর্তি হয়ে যাবে। আর ব্যাঙকে বলছে, ব্যাঙ তোমাকেও বলছি, তুমি শুধু সময়ের অপেক্ষা করো, তুমি মুখ হাঁ করে খালি পেলেই কিন্তু তুমি জাম্প করবে। তো ব্যাঙ বলল ঠিক আছে আল্লাহ। তো ব্যাঙ চুপ করে বসে আছে ওর মুখের মধ্যে। সাপ বলছে, দূর বাবা, সেই সকালে ব্যাঙটাকে ধরেছি, আজকে সন্ধে হয়ে গেল, এখন আমি গিলতে পারছি না, আমি ধরে গিলে নি, এবার গিলতে গেলে তো মুখটাকে হাঁ করতে হবে। তখন বললো দূর আল্লাহ আর কি করবে, এতক্ষণ ব্যাঙ বোধহয় অকেজো হয়ে গেছে, ও আর লাফিয়ে যেতে পারবে না, আমি ব্যাঙটাকে এবার গিলিনি, ও আল্লাহর কথা ওইসব বেকার, আমি মানি না ওইসব আল্লাহ টাল্লাহ। সাপ আল্লাহর প্রতি বিশ্বাস রাখলো না, আল্লাহর কথা যেই অমান্য করলো, মুখটা করেছে হ্যাঁ, সাপটা মুখ থেকে ব্যাঙ তখন লাফিয়ে পগার পার। তখন সাপ বলছে, এটা কি করলে আল্লাহ? বলছে কেন, একটু আগেই তো আমাকে তুই এত গালিগালাজ করছিলি, তুই বলছিলি আমাকে মানিস না, আর তোকে কি বলেছিলাম আমি, তুই আমাকে মানিস না মানিস ছাড়, বাদ দে, আমি তোকে বলেছিলাম মুখটা হাঁ করবি না, তুই যেরম ভাবে ধরে বসে আছিস বসে থাক, ব্যাঙ তোর পেটে যাবেই। তুই শিকার পেয়েও আমার কথাকে অস্বীকার করলি, আমাকে তাচ্ছিল্য করলি, আমাকে অমান্য করলি, তাই তোর আজকে খাবার আর জুটবে না। আর ব্যাঙ তখন খুশিতে নাচতে নাচতে আবার নিজের জন্মদিন পালন করতে চলে যায়। তাহলে বন্ধুগণ, এমন ছোট্ট ছোট্ট গল্প কিন্তু আমাদের অনেক বড় শিক্ষা দিয়ে যায়। কিসের শিক্ষা? এটাই যে একটা মানুষ সে যখন এক জায়গায় মানত করে এসেছে, তাকে ধৈর্য ধরে রাখতে হবে। কারো বিয়ে হচ্ছে না, কারো সন্তান হচ্ছে না, কারো চাকরি হচ্ছে না, এইসব মানত করতেই যান, মন্দির মসজিদে যান না, তাবিজ এসব নিয়ে আসেন, ঢিল নিয়ে আসেন মানত করার জন্য, কিন্তু আপনি ইন্টারভিউ আর দিচ্ছেন না, আপনার ধৈর্য চলে গেল, আপনি কোনো অসৎ পথ অবলম্বন করলো, দূর আল্লাহর প্রতি ভরসা রেখে আর লাভ নেই, আমি ছেড়ে দিই, আমি বাবা 2 নম্বরের রাস্তা ধরে নিই, আমার বেঁচে থাকতে হবে, ও চাকরি কবে হবে, দূর আর ভালো লাগছে না। সে আর আল্লাহর প্রতি, ঈশ্বরের প্রতি ধৈর্য না রেখে, এরকম অনেক মানুষ ইন্টারভিউ দিয়ে এসেছে, আরে বাবা তার রেজাল্টটা তো আসতে দাও, ইন্টারভিউ দিলেই তো আর রেজাল্ট হয় না, তাই না? তখন 2 নম্বরের রাস্তায় চলে গিয়ে পুলিশে ধরে নিয়ে গিয়ে লকআপে। তখন আবার আল্লাহকে ডাকে, আল্লাহ তোমায় ঢিল বেঁধে এসেছিলাম এই জন্য, তুমি আমাকে শেষে জেলে পাঠালে। সেখানে কি আল্লাহর দোষ ছিল, ভগবানের দোষ ছিল, ঈশ্বরের দোষ ছিল? দোষ আমাদের। কেন? আমরা বিশ্বাস রাখি না, ধৈর্য রাখি না। অনেক সময় আমরা ঈশ্বরের প্রতি বিশ্বাসটা চলে যায়। ভরসা রাখতে হবে, তবেই কিন্তু আমরা নিজেদের জায়গায় পৌঁছাতে পারবো, নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। ধৈর্য রাখতে হবে, সব সময় তাড়াহুড়ো করবেন না। এমন প্রচুর পেশেন্ট আছে, স্যার
10 বছর ধরে ভুগছি, আমার সাইডা দেন স্যার, আর পারছি না। 15 দিনের জন্য ওষুধ নিয়ে গিয়ে বাড়িতে ফোন করেছে 3 দিন পর, স্যার আমার তো সারলো নেই, হাঁটুর ব্যথা এখনো আছে। আমি কি করে সারবো বলেন তো, আপনার থেকে এত টাকার ওষুধ আনছি, 3 দিন হয়ে গেল ওষুধ খাচ্ছি, কমে নাই। মানে মনে হয় ইচ্ছা করে এই রোদ্দুরের মধ্যে খেজুর গাছে বেঁধে দাঁড় করে রাখি রোদ্দুরে। 3 দিনে আপনার রোগ 10 বছরের রোগটা সেরে যাবে? মানে আপনি পাগল না পাঞ্জাবি না কি বলুন তো? আপনি এতদিন কি করেছিলেন? না, এই 10টা বছর কি করে কাটিয়েছেন? কার মাথা চিবিয়ে খাচ্ছিলেন? অন্য কোনো ডাক্তারের মাথা চিবিয়ে খাচ্ছিলেন নিশ্চয়ই। সেখানে ধৈর্য হয়নি, আবার এখানে ধৈর্য নেই, আবার অন্য কোনো খানে। মানে আপনি এই করেই 10টা বছর কাটিয়েছেন, ট্রিটমেন্ট করাননি, মগজমারি হয়েছে ওটা। হ্যাঁ, মাতব্বরি বলে একে। একবার এই ডাক্তার, একবার ওই ডাক্তার, একবার ওই। আরে বাবা, এক জায়গায় ধৈর্য ধরে বসো। ডাক্তার যখন পাশ করা ডাক্তার, সে এত রুগী হচ্ছে তার কাছে, তার মানে তার কাছে ধৈর্য ধরে থাকো, সে নিশ্চয়ই চালাবে। কোনো ডাক্তারই খারাপ নয়, কে বলেছে কোনো ডাক্তার খারাপ? কিন্তু মানুষের ধৈর্য কম। যাওয়া মাত্রই ব্যাস চলো, ঘাড়ে উঠে বললো ডাক্তারে, আপনি 15 দিনের ওষুধ দিয়েছিলেন, আপনার কাছে 5,000 টাকার ওষুধ নিছি, আমার কমে নাই কেন বলেন? ভাই, আপনাকে 5,000 টাকার ওষুধ দিয়ে ফিস নিয়ে কি ডাক্তার তার মাথা বিক্রি করে দিয়েছে আপনাকে? নেন 5,000 টাকা ফেরত দেন, আপনি যান নামে যান। কে দেখবে আপনাকে? কে দেখবে? তাহলে এগুলো তো বোঝা উচিত। একটা ডাক্তারের প্রতি আপনি ভরসা, ধৈর্য, বিশ্বাস এগুলো রাখবেন না, তাহলে একটা ডাক্তারবাবু সারাবে কি করে? সে কি তাবিজ কবজ দিয়ে গলায় পরিয়ে না, এটা বালিশের নিচে রাখবে, এটা বাঁ হাতে বাঁধবে লাল সুতো দিয়ে, এটা কোমরে বাঁধবে কালো সুতো দিয়ে? আমরা কি তাবিজ দিই? মেডিসিন তো রে বাবা। তাহলে এটার জন্য একটু ধৈর্য রাখতে হবে, বোঝা গেছে? চট জলদি রেজাল্ট, খেলেই রেজাল্ট। তার জন্য অ্যালোপ্যাথি হসপিটাল খোলা আছে মা জননী, যাও, দরজা বড় করে হাট করে খোলা আছে। ওই হসপিটালের দরজা কোনোদিন বন্ধ হয় না, যাও, সেখানেও যাবে না। আবার বড় বড় জ্ঞানের কথা, অ্যালোপ্যাথি খেলে স্টেরয়েড আছে, কিডনি খারাপ হয়ে যাবে। ও, তুমি ভালো জিনিসও খাবে, আবার এক্ষুনি রেজাল্টও দিতে হবে, কি পাইছো? এটা সার্কাস? হ্যাঁ? আর ডাক্তারগুলো সব জোকার, তোমাদের কথায় যেরকম খুশি নাচাবে নেচে যাবে, বয়ে গেছে ডাক্তারদের। ধৈর্য রাখতে হবে, যে ট্রিটমেন্টেই যান, হোমিওপ্যাথি হোক, অ্যালোপ্যাথি হোক, আয়ুর্বেদ হোক, আর ইউনানি, পৃথিবীর কোনো ডাক্তারই খারাপ নয়, মানুষগুলোর মাথা খারাপ। কেন? ধৈর্য রাখতে পারে না বলে। এখানেই সমস্যাটা, এখানে। ঠিক? তাহলে আমরা নেক্সট পর্বে যাওয়ার আগে আর একটা ছোট্ট ব্রেক নেব, নিয়ে আবার আর একটা সুন্দর গল্প আছে। এই গল্পগুলো কিন্তু বাঁধিয়ে রাখার মতো। আপনি সেভ করে রাখবেন। যাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, অ্যান্ড্রয়েড ফোন গিয়ে মায়া টিভি চ্যানেলে চলে আসুন। ওখানে সমস্ত এই অনুষ্ঠানগুলো টিভিতে দেখতে পাবেন, আপনি মোবাইলে, নিজের মোবাইলে দেখতে পাবেন। ঠিক? আর আবার ঘোষণাটা করে দিই একবার, দমদম হনুমান মন্দির চেম্বার, রবিবার আগামীকাল সকাল 10টা থেকে। আজকে যারা দেখছেন, আসার ইচ্ছে হচ্ছে, চলে আসুন। আমাদের চেম্বারে এলে কোনো ডাক্তার পেশেন্টের সম্পর্ক নয়, একদম বাড়ির মতোই। আমারও ভালো লাগে, আমারও সাতকুলে কেউ নেই, আপনাদের অপেক্ষায় আমিও বসে থাকি। চলে আসুন। ফিরে আসছি ব্রেকের পর। শুধু ওয়ার্ল্ড কাপেই চোট পাওয়া তা কিন্তু নয়, কিন্তু ইচ্ছে শক্তি বা পায়ের জাদুতে কিস্তিমা। আপনার হাঁটু ব্যথা, শারীরিক ব্যথা, অসহ্য যন্ত্রণায় কাবু হতে হয়। আপনার মাথা ব্যথার কারণ গ্রিন বামি শেষ কথা। কোমরের ব্যথা, সঙ্গে রাখুন গ্রিন বাম। আয়ুর্বেদে ব্যথাহীন জীবন। সব ব্যথার এক কথা, ডক্টর সেন্স গ্রিন বাম। শুধু মনের ব্যথার নয়, নকল হইতে সাবধান। এই চিহ্ন দেখে তবেই কিনবেন। নমস্কার, ফিরে এলাম আবার ব্রেকের পর। যারা আজকে নতুন, তাদের সঙ্গে পরিচয় করা হয়নি, আমরা একটু পরিচয় পর্বটা সেরে নিই, কারণ আমি এখনো 20 মিনিটের মতো আছি 8:30 অবধি। আজকে আমি ডক্টর এস কে সেন,
এই অধমকে ডক্টর সেন নামে পরিচিত। গুগলস থেকে ইউটিউব অবধি আপনাদের সাথে আছি। সবসময় টিভি খুলতে হবে, মন খারাপ হলে ইউটিউবে চলে আসুন, আমার সঙ্গে দেখা হবে, অনেক কথা হবে, আপনি মোবাইলের মাধ্যমে আমার সঙ্গে কথা বলতে পারছেন। আমরা যারা আজকে শুধু বাংলায় নয়, সারা ভারতবর্ষব্যাপী মানব জাতি দারুণ অগ্নিবাণে দাবদাহে পুড়ছি, এই লড়াই থেকে বেঁচে বেরিয়ে আসতে হবে। এই সময় অনেকেই আমরা যে যে ধর্মে আছি, আমরা আমাদের ইষ্ট দেবতাকে ডাকছি, কিন্তু একটা কথা, সে ভগবান ঈশ্বর ভগবানকেই ডাকুন, আল্লাহকেই ডাকুন, আর গডকেই ডাকুন, এখান থেকে ডাকবেন। এবার হয়তো বয়োজ্যেষ্ঠরা যে আপনি জ্ঞান দিচ্ছেন, আমরা কিভাবে ভগবানকে ডাকতে হয় জানি না, না এটা কাউকে শেখানো যায় না। বিশ্বাস করুন, কে কিভাবে ডাকবে সেটা তার মতো ব্যাপার। আমি আমার ভগবানকে, আমার ঈশ্বরকে কিভাবে ডাকবো সেটা আমার ইচ্ছা। আমি বিছানায় শুয়ে শুয়ে, আমি মাটির ওপর শুয়ে শুয়েও ডাকতে পারি, আমি উপর হয়ে শুয়ে ডাকতে পারি, চিত হয়ে শুয়ে ডাকতে পারি, আপনি সুন্দর করে ধ্যানের মতো করে বসে ডাকতে পারি, সেটা আমাদের চুজের ব্যাপার, এটা কাউকে শেখানো যায় না। আমি আমার ভগবানকে আমার মতো করে ডাকবো। আমার শিখিয়ে দিয়ে গেল যে না, একটা ঠ্যাং মাটিতে একটা ঠ্যাং উপরে তুলে ভগবানকে ডাকলে তাড়াতাড়ি দর্শন হয়, এইসব প্রলোভনে নয়। আমি আমার ভগবানকে আমার মতোই, তবে যেভাবেই ডাকুন না কেন ঠিক এমন বাই হার্ট, আপনার ঈশ্বর হোক, আল্লাহ হোক, ভগবান হোক, বাই হার্ট ডাকুন। আল্লাহ বলুন, ঈশ্বর বলুন, কারোর প্রতি বিরূপ হয় না। আমি বহুবার এর প্রমাণ পেয়েছি। তবে এবার হয়তো আপনারা ভাবছেন যে আপনি ডাক্তার মানুষ হয়ে এত আস্তিক। মশাই, পৃথিবীর সব থেকে বড় ডাক্তার হচ্ছে সে, আর লন্ডন থেকে ডিগ্রি এনে 4টে পাতা ইংরেজি পড়ে নিয়ে যদি ভাবি না সব ভগবান ভগবান মানি না, আমি নিজেই ভগবান, আমি ডাক্তার এখন, তাহলে এরকম ডাক্তার অনেক আছে যারা লন্ডনের ডিগ্রি, গোল্ড মেডেলিস্ট ইত্যাদি, FRCS 4খানা ডিগ্রি বলে সে নিজেকে ভগবান ভাবছে। ভুল। সবার থেকে বড় ডাক্তার সে যদি চায় আমার সামনে বসে থাকা পেশেন্টটাকে সারাতে পারবো, সে যদি না চায় আমি তার রেজাল্ট দিতে পারবোই না, কারণ তার বাঁচা মরা তার উপর ডিপেন্ড করছে। আমি নিমিত্ত মাত্র। একটা মানুষের কি ক্ষমতা আছে একটা মানুষকে বাঁচিয়ে রেখে দিতে পারে? তাকে একটু ভালো রেখে দিতে পারি, তার রোগটা যতটা আছে তা থেকে কমিয়ে দিতে পারি, তাকে সারা জীবনের জন্য সুস্থ করে দিতে পারি, তাহলে তো আমি ভগবান হয়ে যাব। এরকম কিছু মানুষ ভাবছে আমি ভগবান হয়ে গেছি, আমার লন্ডনের 4টে ডিগ্রি আছে বলে। না, এগুলো ভাববেন না, এগুলো ভুল। একটা মানুষ কোনোদিন ভগবান হয়ে যেতে পারে না। আমরা মেকানিক্স হিউম্যান বডির। আপনার বডিতে কলকবজায় যা প্রবলেম হয়ে যায় আমরা সেটাকে রিপেয়ার করি, এইটুকুই। কোনো ডাক্তারকে ভগবান বলে ভাবারও কোনো প্রয়োজন নেই, সেটাও ভুল। আমরা প্রতিটা ডক্টর ঈশ্বরকে ডেকেই প্রতিটা প্রেসক্রিপশন করতে হয়। দ্যাটস ফর RX অন দ্য প্রেসক্রিপশন। প্রেসক্রিপশনের উপরে RX দেওয়ার মানে হচ্ছে ভগবানকে জানিয়ে, তার কাছে আদেশ নিয়ে, তবে এই সামনে বসে থাকা পেশেন্টটার জন্য আমি মেডিসিন লিখছি। হে ভগবান, এই মেডিসিনগুলো যেন তার শরীরে কাজে লাগে, যেন সে সুস্থ হয়, ভালো থাকে, তার জন্যই RX লেখা থাকে। যাই হোক, প্যাবলো পিকাসো পৃথিবীর বিখ্যাত একজন আর্টিস্ট, পেইন্টার। নাম শুনেছেন? এই দেখুন প্যাবলো পিকাসোকে দেখাচ্ছি। যারা ছবি আঁকেন, ছোট ছোট বাচ্চারা চিনবে না, বড় হলে চিনবে। যারা একদম ছবি আঁকার প্রফেশনে আছেন তারা জানবেন। তো প্যাবলো পিকাসো মাঝের মধ্যে রাস্তায়, শিল্পী মানুষরা একটু উন্মাদ হয়। আমি কোভিডের আগে দেখেছিলাম সোনু নিগমকে, মানে আমাদের সিঙ্গার সোনু নিগম, রাস্তার ফুটপাতে বসে একটা হারমোনিয়াম নিয়ে গান করতে ছদ্মবেশে, দাড়ি ফাড়ি করে, কেউ চিনতে পারেনি। এটা আপনারাও বোধহয় ভাইরাল হয়েছিল, দেখেছিলেন। তো শিল্পীরা এখানে একটু আঁতেল হয়, হ্যাঁ, যে যাই একটু ওখানে বসে গান করবো আজকে। ওনারা বড় শিল্পী, মানে ঈশ্বরের অংশ ওনারা, নাহলে এত বড় শিল্পী হওয়া যায় না। ভগবানের আশীর্বাদ ওনাদের মধ্যে।
তাই ওনাদের ইচ্ছা হয়েছিল যে পাবলিকের মধ্যে গিয়ে ফুটপাতে বসে একটু গান গেয়ে আসবো। সারাদিন ধরে গান গেয়েছে, কেউ চিনতে পারেনি। তারপর উনি সেটা নিয়ে এসে ওই ড্রেসে ইন্টারভিউ দিয়েছিলেন। ভালো লেগেছিল যে এত বড় মাপের মানুষ ফুটপাতে। তাই প্যাবলো পিকাসো উনিও একজন বিশ্বজোড়া পেন্টার, আর্টিস্ট। ওনারও একদিন ইচ্ছে হয়েছিল ফুটপাতে মানুষের মধ্যে গিয়ে ছবি আঁকবো, দেখি আমাকে কেউ চিনতে পারে কিনা। তো সেখানে গিয়ে এবার ঘটনাটা শুনুন, চলুন। সেখানে গিয়ে রাস্তায় প্রচুর ছেলে মেয়েরা যাচ্ছে, সেখান থেকে একটি মেয়েকে ডেকে তার একটি ছবি আঁকে। এই সেই আঁকা ছবি দেখতে পাচ্ছেন, একদম জীবন্ত। ছবিটা এঁকে ড্রয়িং স্ট্যান্ড থেকে তাকে, সেই মেয়েটিকে ডেকে তার হাতে দিয়ে দেয়। এই হচ্ছে সেই মেয়েটি। মেয়েটি এই আনন্দের সাথে ছবিটা নিয়ে বাড়ি চলে যায়। গিয়ে খুব খুশি হয়, কারণ আমাদেরও যদি কেউ ডেকে এরকম ছবি, আমার নিজের পোর্ট্রেট এঁকে আমাকে হাতে দেয়, তা আমি কি আনন্দ পাবো না? পোর্ট্রেট কি, আমার যদি কেউ একটা ছবি মোবাইলে তোলে তাতেই এত আনন্দ পাই, কেন আনন্দ পাই? মানে কেউ ছবি তোলে না আমার, কে ছবি তুলে দেবে? নেই আমার কেউ ছবি তোলার। তো সুতরাং এরকম যদি কেউ পেন্টার এঁকে দেয় আমাকে বসিয়ে, তাহলে আমি তো মারাত্মক খুশি হবো, বোধহয় 3 দিন ঘুমাতে পারবো না আনন্দে। ক্লিয়ার? তাহলে প্রচন্ড আনন্দ পেয়েছে এই পোর্ট্রেট পেয়ে মেয়েটি। এইবারে কিছুদিন পর কি করেছে, বলছে আর বুড়ো এঁকে দিয়ে গেছে, ও আর কি হবে, সে এখন ছবিটা ছিঁড়ে ফেলেছে। এবার তার বান্ধবীরা ছিল, তার বান্ধবীরা বলছে এই তোকে যে ওই প্যাবলো স্যার পিকাসো যে ছবিটা এঁকে দিয়েছিল, সেই ছবিটা কোথায় তোর? বলছে স্যার পিকাসো মানে? বলছে কেন, তুই জানিস না? ফিরে আসো দিকে। তখন তার এই মেয়েটির বান্ধবীরা বলছে যে তোর যে ছবিটা এঁকে দিয়েছিল, তুই কি চিনতিস না ওনাকে? বলছে না। কে উনি? বলছে উনি স্যার প্যাবলো পিকাসো, যার একটা ছবির দাম কয়েক বিলিয়ন ডলার। কি বলছিস? যে হ্যাঁ, তুই তো অনেক ভাগ্যবতী যে স্যার পিকাসো তোর ছবি এঁকে তোর হাতে দিয়ে উপহার দিয়েছে। ওই ছবিটার কত দাম তুই জানিস? ছবিটা কোথায়? চল বাঁধাবো ওটাকে। বলছে ভাই ওটা তো আমি জানতাম না স্যারের আঁকা, স্যার পিকাসোর আঁকা, আমি তো ওনাকে চিনতে পারি না, আমি তো ছবিটা ছিঁড়ে ফেলেছি। বলছে কি সর্বনাশ করেছিস তুই জানিস? তুই কত বড় সর্বনাশ করেছিস? বলছে ভাই অনেক বড় ভুল হয়ে গেছে ভাই, ভাই চ আবার সেখানে যাই, যদি দেখতে পাই, নাহলে স্যারের বাড়িতে যাব, স্যার পিকাসোর বাড়িতে। তেই করে রাস্তাঘাট তন্ন তন্ন করে ওই মেয়ে বান্ধবীগুলো সবাই মিলে খুঁজে চলেছে স্যার পিকাসোকে। যেখানে তাকে ডেকে নিয়ে তার পোর্ট্রেটটা এঁকে দিয়েছিল, সেখানে গিয়েও খোঁজ করেছে, খোঁজ পায়নি। অবশেষে খুঁজতে খুঁজতে তার বাড়িতে চলে যায় প্যাবলো পিকাসোর। প্যাবলো পিকাসো অনুমতি নিয়ে প্রবেশ করে। বলছে স্যার ভিতরে আসতে পারি? বলছে হ্যাঁ আসুন। বলছে স্যার আমাকে চিনতে পারছেন? বলছে না। বলছে স্যার সেই ফুটপাথে দাঁড়িয়ে আমাকে বসতে বলে একটা ছবি এঁকে দিয়েছিলেন, আমি না ছবিটা ছিঁড়ে ফেলেছি, তো যদি আমাকে আর একটা পোর্ট্রেট এঁকে দিতেন। বলছে না না, আমি যে কোনো ছবি একবার আঁকি, 1 নম্বর। 2বার ওই ছবিটা আঁকি না, 2 নম্বর। তাই তোমার ছবি বা আমি আর আঁকতে পারবো না। বলছে স্যার আপনাকে আমি সামান্য কিছু টাকা দিচ্ছি, আমি $5,000 দিচ্ছি। বলছে তুমি আমাকে $10,000 দিলেও আমি আঁকতে পারবো না। কেন? কারণ তুমি নাম্বার 1 একজনের দেয়া উপহারকে অসম্মান করেছো। তুমি আমাকে না চিনতেই পারতে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তোমাকে তো কেউ উপহার দিয়েছিল, ওটা তোমার নিজের ছবি, তুমি সেটাকে অসম্মান করেছো, ছিঁড়ে ফেলেছো। নাম্বার 2 তুমি আমাকে পয়সা দিয়ে ছবি আঁকাতে চেয়েছো। এই ছবিটা তোমার মনে হয়েছে যে ওই তো 10 মিনিট টাইম নিয়েছি, আমি তোমায় এঁকে দিয়েছি পোর্ট্রেট তোমার, ওটা শিখতে আমার 30টা বছর টাইম লেগেছে। 30 বছর। তুমি $30,000 দিলেও আমি ওটা এঁকে দিতে পারবো না, কারণ ওটা শিখতে আমার 30 বছর লেগেছে, ওই 10 মিনিটের ছবিটা।
তাহলে মরাল কি হলো? লাস্ট কি বোঝাচ্ছে চলুন পিকচারে দেখে নিই। বানরের হাতে নারকেলের মালা, কথাটা আপনারা শুনেছেন কিন্তু অনেকবার। মানে কি, আপনি কোনো বানরকে যদি এরকম নারকেল উপহার দেন, সে নারকেলটা নিয়ে কোনো পাথরে নয়, ইটে নয়, নিজের মাথায় মারবে। নিজের মাথায়, আপনার মাথাতেও না। মানে ভালো একটা জিনিস সেটাকে যারা অপব্যবহার করতে হয় কিভাবে, সেটাই বানরের থেকে শিখুক। আপনি একটা পাগলকে ডেকে নিয়ে যদি 500 টাকার নোট দেন, সে গিয়ে কাগজের নাড়ুর মতো পাকিয়ে রিটার্ন করো এখান থেকে, সে কাগজের নাড়ুর মতো পাকিয়ে পাগলটি ফেলে দেবে। কেন? সে 500 টাকার মূল্য বোঝে না, তাই তো সে ফেলে দেবে। আমি ফেলে দেবো? 500 টাকার জন্য মারামারি হয়ে যাবে যদি রাস্তায় 500 টাকা পড়ে থাকে। তাই এরকম অনেক মূল্যবান জিনিসের আমরা কোনো মর্যাদা দিই না। অনেক মূল্যবান জিনিসের আমরা বারবার আন্ডার এস্টিমেট করি, ডোমিনেট করি, তাকে বারবার নিচা দেখাই। আমাদের এরকম অপমান অনেক হতে হয়েছে দীর্ঘ 24 বছর এই ডাক্তারি জীবনে। কত অ্যালোপ্যাথি ডাক্তারের গালাগাল শুনেছি জানেন? তবে আজকে এই জায়গায় ডক্টর সেন, এই 24টা বছর ধরে কত ডাক্তারের থেকে এখনো শুনতে হয়, ওই বেটে ঘেঁটে চেটে ওইসব গাছপালা পাতা শাক পাতা দিয়ে আবার রোগ সারে নাকি, এ সমস্ত ডাক্তাররা বলে এখনো শুনি। আল্লাহ কি ঘর মে দের হ্যায় অন্ধের নেই। আমরাও অপেক্ষায় আছি আয়ুর্বেদিক ডক্টররা, একদিন আল্লাহ পারবতনিকার এর জবাব তো দিয়েই দেবে। আমার কোনো অনেক ক্ষমতা নেই, আমরা শুধু ভগবানকে বলি, ভগবান আমাদের তো কোনো ক্ষমতা নেই, তুমি তোমার ক্ষমতাটা দেখিয়ে দিও। ভগবান তার শক্তি একসময় দেখিয়ে দেবে, দিচ্ছেও তো আস্তে আস্তে। আজকে আয়ুর্বেদ কোন জায়গায় ছিল আজ থেকে 10 বছর আগের কথা, 15 বছর আগের কথা ভাবুন তো। আজকে আয়ুর্বেদ কোন জায়গায় এসেছে? কেন? মানুষের উপকার হচ্ছে বলে মানুষ আরো ঝুঁকছে আয়ুর্বেদের দিকে আসতে। আসুক না, অসুবিধে কোথায়? এটাও তো একটা চিকিৎসা পদ্ধতি, দীর্ঘ এত বছর ধরে চলে আসছে, তাই না? তাই সময়সীমা একদম শেষের দিকে, আমরা বিদায় নেব। আজকে 8:30টায় শেষ করব আমরা। তো তাই আপনাদের আবার জানিয়ে রাখি যে আগামীকাল হনুমান মন্দির চেম্বার দমদম জংশনে নামুন, সকালবেলা চলে আসুন। আপনাদের জন্য লাড্ডু মিষ্টি রেডি রাখবো আমরা। অবশ্যই কালকে প্রথম দিন আছে, আমরা প্রথম দিন চেম্বারে একটু মিষ্টি মুখ করাবোই আপনাদের। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হচ্ছে শিলিগুড়ি দীর্ঘ 1 মাস পর আবার যাচ্ছি। 2 মাস, 1 মাস তো মাঝখানে গ্যাপ হয়েছিল, 2 মাস পর যাচ্ছি। তাই শিলিগুড়ির বাসিন্দাদের বলি রেডি থাকবেন। সোমবার সকাল 10টায় আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নর্থ বেঙ্গল মানুষদের সাথে। তাই এখনো যাদের নাম লেখানো হয়নি প্লিজ নাম লিখে দেবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, নিচের নাম্বার দুটি, ফোন নাম্বার দুটি তুলে রাখুন। হ্যাঁ, এখানে যে নাম্বারটা আছে এই জায়গাটায় দেখুন, 2টো নাম্বার দেওয়া আছে না, ঠিক এই জায়গাটাতেই এই নাম্বার 2টো নোট করে রাখুন। সরাসরি নাম্বার না, ওতে কথা হবে না। এই 2টি নাম্বার হেল্পলাইনে যদি ফোন করেন, আপনি বলেন যে হ্যাঁ বুকিং করতে চাই, আমি আসতে চাইছি, কোন চেম্বারে আসতে চাইছেন জানাবেন, 1 নম্বর। দ্বিতীয়, যদি অনলাইনেও দেখাতে চান তাহলেও কিন্তু জানাবেন যে হ্যাঁ আমরা অনলাইন ভিডিও কলিং অথবা অডিও কলে দেখাতে চাইছি। ঠিক, সময়সীমা কতটা আছে আমাকে একটু জানাবেন। সময়সীমা আজকে শেষ, অনেকজনের সঙ্গে কথা বলতে পারলাম না, তবে যাদের মিস কল এসে পড়ে আছে সরাসরি নাম্বারে তাদেরকে নিশ্চয়ই আমি কল ব্যাক করবো। অবশ্যই ফোন করে কথা হবে, আপনাকে ফোন করবেই। আপনি অপেক্ষায় থাকুন, নাম্বারটা সেভ করে রাখুন, কথা হবে আবার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গরমের মধ্যে এই রোদ্দুরে দুপুরবেলা বাইরে বেরোবেন না। আজকের জন্য শেষ করলাম। গরমে সবাই ঠান্ডা থাকুন।